আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই সংবাদ শিরোনাম। যে কোনো দলকে নিষিদ্ধের সুপারিশ করতে পারবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার আইন সংশোধনের খসড়া তোলা হবে উপদেষ্টা পরিষদে। রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি ছাড়া কোনো সংস্কারই কাজে আসবে না মন্তব্য তারেক রহমানের। দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র রুখে দেবার আহ্বান। তিতুমির কলেজের শিক্ষার্থীদের সাথে সরকারের বৈঠক। বিশ্ববিদ্যালয় করার সম্ভাব্যতা যাচাইয়ের 7 কর্মদিবসের মধ্যে কমিটি গঠনের সিদ্ধান্ত। আন্দোলন স্থগিত। সুষ্ঠু ভোটের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের মতামতের প্রতিফলন দেখতে চায় কমনওয়েলথ। ইসি সংস্কার কমিশনকে সব ধরনের সহায়তার আশ্বাস। এবং ভারতের আদানি গ্রুপের সাথে বিদ্যুৎ চুক্তি পুনর্মূল্যায়নে শক্তিশালী অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের। অসম চুক্তি বাতিল চেয়ে রুল জারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা বা নিষিদ্ধের সুপারিশ করতে পারবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এমন বিধান রেখে আইন সংশোধনের খসড়া তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ সময় তিনি জানান, অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে দ্রুতই নির্বাচনের পথে হাঁটবে অন্তর্বর্তী সরকার। বর্তমান সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, সরকারের নমনীয়তাকে দুর্বল ভাবার সুযোগ নেই, প্রয়োজনে কঠোর হবেন তারা। ফজলে রাব্বি রিপোর্ট। 100 দিন পূর্তি উপলক্ষে আপনাদের জানার অধিকার আছে। অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের 100 দিনের কাজের বিবরণ তুলে ধরেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, সারা দেশে বিগত সরকারের আমলে নিয়োগ দেওয়া আইন কর্মকর্তাদের সরিয়ে 4300 জনকে নিয়োগ দেওয়া হয়েছে অ্যাটর্নি জেনারেল অফিসের 229 জন আইন কর্মকর্তাকে। এছাড়া দেশি বিদেশি বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনের সংস্কার করা হচ্ছে। এতে রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়টি ছেড়ে দেওয়া হচ্ছে ট্রাইব্যুনালের উপর। আদালতের সেই অথরিটি থাকবে। আদালত যদি মনে করে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা সুপারিশ করতে পারবে, কনসার্ন অথরিটির কাছে সুপারিশ করবে। উপদেষ্টা বলেন, সরকার নমনীয় আচরণ করায় অনেক ক্ষেত্রে আন্দোলনকারীরা এর সুযোগ নিচ্ছেন। আমি মনে করি সাধারণ মানুষের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা উচিত। আপনি আন্দোলন করবেন, আন্দোলনের তো নর্মস থাকা দরকার, কিছুটা নর্মস থাকা দরকার। আপনি সাধারণ মানুষ কিন্তু জিম্মি করতে পারেন না। আমরা বেশি ভালোবাসা দিচ্ছি, বেশি নরম থাকছি দেখে পেয়ে বসছে, তখন আমাদের শক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে। শক্ত যখন হব, খুব ভালোভাবেই হব। এ সময় ডক্টর আসিফ নজরুল বলেন, বিদেশি গণমাধ্যমে দেয়া প্রধান উপদেষ্টার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। অতি প্রয়োজনীয় সংস্কার কাজ শেষেই নির্বাচন দেবে অন্তর্বর্তীকালীন সরকার। আমরা মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না যে আপনার আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক। সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানান, মন্ত্রণালয় চালাতে তিনি প্রতিদিন গড়ে 12 ঘন্টার বেশি কাজ করছেন। আমি একজন ধর্মপ্রাণ মানুষ, কোনো অন্যায় করি নাই, ভুল করতে পারি, যোগ্যতা আমার কম থাকতে পারে, অভিজ্ঞতা কম থাকতে পারে, কিন্তু প্রচেষ্টা কোনো কম ছিল না আর কি। সন্তুষ্ট না। 10-এর মধ্যে আমি খুব বেশি হলে 4 দিব নিজেকে। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি ছাড়া কোনো সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের এক প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্যে তিনি বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র জনগণকে নিয়ে প্রতিহত করতে হবে। এইদিকে আলাদা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব অন্তর্বর্তী সরকারকে নির্বাচন কমিশন গঠন করে দ্রুত জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করে জনমনে আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানান। রিপোর্ট মনিরুল হাসানের। ভবিষ্যতের রাজনৈতিক নানা চ্যালেঞ্জ মোকাবেলায় নেতাকর্মীদের যোগ্য করে গড়ে তুলতে দীর্ঘদিন পর বড় পরিসরে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বিএনপি। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে উদ্বোধনী দিনে ঢাকা বিভাগের বিভিন্ন পর্যায়ের প্রায় 600 নেতা অংশ নেন। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রশিক্ষণে অংশ নেয়া নেতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার পাশাপাশি দলের পরিকল্পনার কথা তুলে ধরেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমার নামের সাথে আজকের পর থেকে কেউ দেশনায়ক, রাষ্ট্রনায়ক কথাটি ব্যবহার করবেন না। একজন সহকর্মী হিসাবে আপনাদের কাছে এটি আমার একান্ত অনুরোধ, আপনাদের নেতা হিসাবে এটি আমার আপনাদের প্রতি নির্দেশ। সংস্কার ইস্যুতে দলের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি সর্বপ্রথম
দেশবাসীর সামনে সংস্কারের সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেছে। জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তি যদি না হয়, জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তি দুটোই দরকার, তাহলে যেই সংস্কারই করি যাই করি আমরা কোনোটিই কাজে লাগবে না। অর্থাৎ অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা তৈরি করতে হবে। যার যা ইচ্ছা করে চলে যাবে সেটি করা যাবে না, সেটা যেই হোক, সরকার হোক, বিরোধী দল হোক। দেশ স্বৈরশাসন মুক্ত হলেও এখনো নানা ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে নেতাকর্মীদের আরো বেশি জনসম্পৃক্ততা বাড়ানোর নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রায় আমরা একটি কথা বলছি, ষড়যন্ত্র থেমে যায়নি। আপনারা নিশ্চয়ই গত কয়েকদিনের পত্রপত্রিকায় বিভিন্ন খবর টবর, কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে। প্রিয় সহকর্মীবৃন্দ, জনগণকে সচেতন করতে হবে, জনগণকে সাথে রাখতে হবে, জনগণের সাথে থাকতে হবে। এদিকে সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল দাবি আদায়ের নামে সড়ক অবরোধ, জনদুর্ভোগের কথা স্মরণ করিয়ে দিয়ে কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান। ফ্যাসিবাদীর যারা আপনার মিত্র, তারা তো এই সুযোগগুলি নেবে, সে নেওয়া শুরু করেছে। কথা নাই বার্তা নাই, ঠিক এই সময় আপনার সমস্ত দাবি চলে আসছে। এতদিন যে ফ্যাসিস্ট ওদেরকে পিষলো, পায়ের নিচে রেখে দিল, তখন কেউ কথা বললো না। ওরা জিজ্ঞেস করে বলে তখন কথা বলার সুযোগ ছিল না, এখন তো সুযোগ পেয়েছি, এখন বলছি। দেশ কঠিন সময় পার করছে জানিয়ে বিএনপি মহাসচিব সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। সভাপতি 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ। মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার এই আমন্ত্রণপত্র গ্রহণ করেন। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সহ 26 নেতার নামেও আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আলাদা বাণী দেবেন। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার সম্ভাব্যতা যাচাইয়ে 7 কর্মদিবসের মধ্যে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষার্থীদের সংগঠন তিতুমীর ঐক্যের 14 সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এই সময় পর্যন্ত আন্দোলন স্থগিত রেখেছে শিক্ষার্থীরা। এর আগে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মঙ্গলবার তিতুমীর কলেজ শিক্ষার্থীরা ক্লোজ ডাউন কর্মসূচি পালন করে ক্যাম্পাসে। আরো জানাচ্ছেন খায়রুল ইসলাম। পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী সকাল থেকে ক্যাম্পাসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে কলেজ চত্বর। কর্মসূচির সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ থাকে কলেজের পাঠদান সহ সকল একাডেমিক কার্যক্রম। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, এই কলেজকে পরিবর্তন করে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আমরা চাই যে তিতুমীর বিশ্ববিদ্যালয় হোক, এবং যদি কলেজ প্রশাসনের কাছ থেকে আমরা পজিটিভ নিউজ চাই। আমাদের এই যৌক্তিক আন্দোলন হচ্ছে মূলত আমাদের যে ক্যাম্পাস, কলেজ ক্যাম্পাস, সেই কলেজ ক্যাম্পাসকে আমরা ভার্সিটি হিসেবে দেখতে চাই। দেখা গেছে যে এখানে আমাদের অনেকের কলেজের ক্যাম্পাসের ব্যানার ব্যবহার করিয়া বিভিন্ন অপকর্ম চালাইতেছে আমাদের বদনাম করার জন্য। শিক্ষার্থীরা আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকার কারণে বছরে অতিরিক্ত টাকা ব্যয় হচ্ছে তাদের। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে বের হয়ে আমরা স্বাধীন স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হতে চাই। আমি মনে করি সরকার বিভিন্ন দিক বিবেচনা করে আমাদের সাথে একমত হওয়া উচিত। আসলে দেখেন, দাবি আমাদের টাকার মেশিন মনে করে, তো সেই জায়গাতে আসলে সাধারণ শিক্ষার্থীরা দাবির সাথে আসলে থাকতে চান, অধিপতিতে আছে। আপনারা দেখতেন যে তিতুমীরের পাশাপাশি কিন্তু বাকি যে 6 কলেজ আছে তারা কিন্তু অধিভুক্তি বাতিলের জন্য আন্দোলন করতেছে। এদিকে সোমবার একই দাবিতে 2 দফায় সড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলন করে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের মতামতের প্রতিফলন দেখতে চায় কমনওয়েলথ। রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে নির্বাচন সংস্কার কমিশনের সাথে বৈঠক শেষে সংস্থার সহকারী মহাসচিব লুইস গ্যাব্রিয়েল এমন প্রত্যাশা জানান। এ সময় কমিশন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার জানান, বাংলাদেশের নির্বাচনে কমনওয়েলথ সহায়তা করতে আগ্রহী। রিপোর্ট ঐশী গোস্বামী প্রমাণ।
বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে সংস্কার কমিশনের সাথে বৈঠক করে কমনওয়েলথের 6 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে নির্বাচন কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, বাংলাদেশের নির্বাচনে সহায়তা করতে আগ্রহী কমনওয়েলথ। তারা চায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। আমাদের নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে তারা জানতে আগ্রহী এবং আমাদের সাথে অনেক কিছু মতামত আদান প্রদান হয়েছে। তো ওনারা চাচ্ছেন যে আমাদের দেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক এবং এই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার ব্যাপারে ওনারা সহায়তা করতে চান। কমনওয়েলথের সহকারী মহাসচিব জানান, সংস্কার কমিশনকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত তারা। 56 countries are always yearning and looking for free, fair and transparent elections. I think that's the lesson. That's where we can bring the experience from other countries to help, and that's the experience Bangladesh will have to help other countries as well. I think that's the target. Free, fair, transparent elections which reflect the will of the people. সংস্কার শেষে সুষ্ঠু ভোটের মধ্য দিয়ে এদেশের জনগণের মতামত প্রতিফলিত হবে, এমনটাই প্রত্যাশা সংস্থাটির। ঐশী গোস্বামী, প্রমা, এটিএন বাংলা, ঢাকা। ভারতের আদানি গ্রুপের সাথে বিদ্যুৎ কেনার সব চুক্তি পুনর্মূল্যায়ন করতে আন্তর্জাতিক জ্বালানি ও আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে চুক্তি সম্পাদনে যথাযথ প্রক্রিয়া মানা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে আরেকটি কমিটি করতে বলেছেন উচ্চ আদালত। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী দ্বৈত বেঞ্চ রুল সহ এই আদেশ দেন। অসম এই চুক্তি কেন বাতিল করা হবে না তা জানতে চাওয়া হয়েছে রুলে। আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। আদানি গ্রুপ নিয়ে খোদ ভারতেই রয়েছে ব্যাপক বিতর্ক। বিজেপি সরকার আদানি গ্রুপকে একচেটিয়া বাণিজ্যিক সুবিধা দিচ্ছে এমন অভিযোগও বেশ পুরনো। 2017 সালের 5 নভেম্বর আদানি লিমিটেডের সাথে চুক্তি করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। এই চুক্তিতে দাম নিয়ে শুরুতেই অভিযোগ ওঠে। সমালোচনা ছিল চুক্তির ধরন নিয়েও, যেখানে ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ আমদানি করতে প্রতি ইউনিট 5.5 পয়সা এবং ভারতের অন্যান্য বেসরকারি খাত থেকে 8.50 পয়সা করে পড়ে, সেখানে ভারতের আদানির কাছ থেকে প্রতি ইউনিট খরচ 14 টাকার উপরে। নেপাল থেকেও বিদ্যুৎ কিনতে খরচ হয় প্রতি ইউনিট 8 টাকা। এসব বিষয় বিবেচনায় নিয়ে আদানির সাথে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি পর্যালোচনা ও বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। মঙ্গলবার রিটের প্রাথমিক শুনানি শেষে রুলসহ আদেশ দেন হাইকোর্ট। যে অসম এবং অন্যায্য বাংলাদেশের স্বার্থের পরিপন্থী এই চুক্তিটা বাতিল করার জন্য কেন নির্দেশনা প্রদান করা হবে না, এই মর্মে রুল ইস্যু করেছেন। সাথে সাথে 3টা অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন। এই চুক্তিটার সিগনেচারের পূর্বে আদানি গ্রুপের সাথে যে দর কষাকষি হয়েছিল, সেই দর কষাকষি সংক্রান্ত যত তথ্য উপাত্ত আছে, ডকুমেন্টস আছে, সেইগুলো 1 মাসের মধ্যে আদালতের সামনে উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন এবং একটা কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন, হাই পাওয়ার্ড কমিটি, যারা এই চুক্তিটির সব টার্মস এন্ড কন্ডিশনস আমাদের দেশের স্বার্থ পরিপন্থী কী কী আছে সেইগুলো বিশ্লেষণ করে আদালতের কাছে 2 মাসের মধ্যে একটা রিপোর্ট জমা দিবেন। এই চুক্তির যে প্রসেসটা আছে, এই প্রসেসটা সম্পর্কে ইনকোয়ারি করে একটা রিপোর্ট জমা দেওয়ার জন্য একটা কমিটি গঠন করতে বলেছে। শুনানিতে হাইকোর্ট বলেন, যে কোনো চুক্তিতে আগে দেশের স্বার্থ দেখতে হবে, প্রতিবেশীর সাথেও রাখতে হবে ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক। প্রতারণামূলকভাবে আমাদের জাতির উপর এই চুক্তিটাকে চাপিয়ে দেওয়া হয়েছে, যেটার খেসারত আমাদের 18 কোটি মানুষকেই দিতে হবে। আদালত বলেছেন, দেশ হলো সবার আগে, দেশ থাকলে আমরা সবাই আছি। পরবর্তী আদেশের জন্য আগামী বছরের 25 ফেব্রুয়ারি দিন ঠিক করেছেন উচ্চ আদালত। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজীব দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। সব মিলিয়ে বর্তমানে প্রায় 12 লাখ রিকশা চলাচল করছে রাজধানীতে, যার বড় একটি অংশ ব্যাটারি চালিত। রিটকারীর আইনজীবী বলেন, সম্প্রতি সড়কে অস্বাভাবিক হারে বেড়েছে ব্যাটারি চালিত রিকশা। এতে বাড়ছে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যাও, পাশাপাশি তৈরি হচ্ছে বিদ্যুৎ সংকট। এসব দিক বিবেচনায় বিগত সরকারের সময় কয়েকবার রুল ও নির্দেশনা দিয়েও বন্ধ করা যায়নি ব্যাটারি চালিত রিকশার দাপট। এই রিকশা বন্ধে হাইকোর্ট নির্দেশ দিলেও শেখ হাসিনা সরকার তা বন্ধ করেনি।
পদত্যাগ করেছেন হাইকোর্ট বিভাগের 3 বিচারপতি। তারা হলেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজাউল হক এবং বিচারপতি AKM জহিরুল হক। আইন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সংবিধানের 96 এর 4 অনুচ্ছেদ মতে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তারা। রাষ্ট্রপতি তা গ্রহণ করেছেন বলেও জানানো হয়েছে প্রজ্ঞাপনে। দুর্নীতির অভিযোগ ওঠে দীর্ঘদিন ধরেই বিচারের কাছ থেকে বিরত ছিলেন তারা। বাংলাদেশের জাতীয় কবি হিসেবে কবি নজরুলকে সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন বিশিষ্ট কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, সাংবাদিক ও গবেষকরা। বাংলা একাডেমি মিলনায়তনে কবি নজরুল ইনস্টিটিউট আয়োজিত 24 গণ অভ্যুত্থানে আমাদের নজরুল শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এই দাবি করেন তারা। অনুষ্ঠানে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সংশ্লিষ্টদের সংবিধান সংস্কার কমিশনে আবেদন করার আহ্বান জানান। তার মতে 71 সহ পরবর্তী সময়ে দেশের সকল সংকট উত্তরণে আন্দোলনকারীদের প্রেরণা জুগিয়েছে কবি নজরুলের বিভিন্ন রচনা। তার সৃষ্টি শক্তির উৎস হয়ে যুগ যুগ ধরে বাঙালি জাতির হৃদয়ে গেঁথে আছে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। যে কোনো দলকে নিষিদ্ধের সুপারিশ করতে পারবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার আইন সংশোধনের খসড়া তোলা হবে উপদেষ্টা পরিষদে। রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি ছাড়া কোনো সংস্কারই কাজে আসবে না, মন্তব্য তারেক রহমানের। দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র রুখে দেবার আহ্বান। তিতুমির কলেজের শিক্ষার্থীদের সাথে সরকারের বৈঠক। বিশ্ববিদ্যালয় করার সম্ভাব্যতা যাচাইয়ে 7 কর্মদিবসের মধ্যে কমিটি গঠনের সিদ্ধান্ত, আন্দোলন স্থগিত। সুষ্ঠু ভোটের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের মতামতের প্রতিফলন দেখতে চায় কমনওয়েলথ। ইসি সংস্কার কমিশনকে সব ধরনের সহায়তার আশ্বাস। এবং ভারতের আদানি গ্রুপের সাথে বিদ্যুৎ চুক্তির পুনর্মূল্যায়নে শক্তিশালী অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের। অসম চুক্তি বাতিল চেয়ে রুল জারি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।